শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাত মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কী কী খবর প্রচারিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে এই মুহূর্তে রয়েছে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলোর প্রধান যে শিরোনাম সেটি হচ্ছে গোপালগঞ্জ রণক্ষেত্রে নিহত 4। দর্শক জানেন যে গতকাল এনসিপির জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে পথসভা ছিল। সেই পথসভাকে ঘিরে সেখানে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপির সেই গাড়িবহরে হামলা করে। এই হামলার পরবর্তীতে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপরেও তারা হামলা করে। তার পরবর্তীতে হামলার নিরাপত্তার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সঙ্গে সংঘর্ষে কিন্তু 4 জন নিহত হয়েছে। সেই সংবাদটি এখানে প্রধান শিরোনাম হয়েছে। এনসিপির পদযাত্রায় দফায় দফায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা, পুলিশ ও ইউএনওর গাড়িতে আগুন, কারফিউ জারি। আজ সেখানে যে এইচএসসি পরীক্ষা হচ্ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। শুধু গোপালগঞ্জের এরিয়ায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। বুধবার সকাল থেকে দফায় দফায় হামলা, সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও গুলির শব্দে এ পরিস্থিতি তৈরি হয়। এতে নিহত হয়েছেন 4 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে 144 ধারা জারি করে প্রশাসন। পরে বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা, অর্থাৎ আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু 22 ঘন্টার কারফিউ জারি করা হয়েছে। এরপরে কিন্তু সেখান থেকে গোপালগঞ্জ থেকে সেনাবাহিনীর সহযোগিতায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা তারা কিন্তু খুলনায় চলে যান এবং খুলনায় গিয়ে তারা একটি প্রেস ব্রিফিং করেন। তো সেই প্রেস ব্রিফিংয়ে নাহিদ আলটিমেটাম দিয়েছেন যে সারা দেশে আজকে কিন্তু তিনি বিক্ষোভের ঘোষণা দিয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে এই বিক্ষোভ ঘোষণা করেছেন এবং তিনি মুজিববাদের কবর রচনা করার কথাও বলেছেন। সেখানে গোপালগঞ্জে মুজিববাদীরা হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ফ্যাসিস্ট ও মুজিববাদীরা অস্ত্র নিয়ে এই হামলা চালিয়েছে, তারা পুলিশের উপর হামলা চালিয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে তিনি সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। বুধবার রাতে তিনি খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এই সংবাদ আছে। এছাড়া এই ঘটনার পর কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই ঘটনার নিন্দা জানিয়েছে। বিশেষ করে যারা ফ্যাসিস্ট বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু গতকালের এনসিপির ওপর হামলার এই নিন্দা জানিয়েছে। বিএনপি নিন্দা জানিয়েছে, জামায়াতে ইসলামী নিন্দা জানিয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু নিন্দা জানিয়েছে। অন্তর্বর্তী সরকার অবশ্য বিবৃতি দিয়েছে, রাতে এনসিপির সমাবেশে হামলায় জড়িতরা পার পাবে না সে কথা বলেছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকার বুধবার এক বিবৃতি জানিয়েছে, এই ঘৃণ্য কর্মকাণ্ডের শাস্তি হবে। বাংলাদেশে কোনো নাগরিকের ওপর এমন ধরনের সহিংসতার কোনো স্থান নেই সে কথা বলা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গোপালগঞ্জে বুধবার যে সহিংসতা করা হয়েছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তরুণ নাগরিকদের শান্তিপূর্ণ বৈপ্লবিক আন্দোলনের 1 বছর পূর্তিতে স্মরণ সভা করতে দেওয়া তাদের মৌলিক অধিকারের নির্লজ্জ লঙ্ঘন, সেই কথা হয়েছে। এছাড়া এনসিপির কর্মসূচিতে হামলা, ঐক্য বিনষ্টের সুযোগ নিয়েছে ফ্যাসিস্ট শক্তি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দুষছে বিএনপি এবং জামাত। এছাড়া আমরা পাশে দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প নেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনাকে নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির কারণে আওয়ামী লীগের দোসররা মরণ কামড় দিয়েছে। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব দুষ্কৃতিকারীকে কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। বুধবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব মন্তব্য করেন।
এছাড়া আরেকটি সংবাদ যেটি হচ্ছে সেটি হচ্ছে আরও জোরালো হচ্ছে চিরুনি অভিযান। 2 দিনে গ্রেপ্তার 3,237 জন, রাজধানীতে 127টি চেকপোস্ট। গোপালগঞ্জে ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপের পর দেশব্যাপী চলমান চিরুনি অভিযান আরও জোরদার করা হচ্ছে। মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকার থেকে অভিযান পরিচালনার পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। একদিকে দেশব্যাপী চিরুনি অভিযান শুরুর পর গত 2 দিনে গ্রেপ্তার করা হয়েছে 3,237 জনকে। নির্বাচনকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনার সম্প্রতি সময় সময় দফায় দফায় বৈঠক করে এসব কর্মকর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এইসব একজন অতিথির সঙ্গে যোগাযোগ করতে চাই, তিনি আমাদের সঙ্গে যোগ দিবেন। তিনি হলেন ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বিশেষ সংবাদদাতা, দৈনিক যায় যায় দিন। ইঞ্জিনিয়ার রেজাউল করিম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাকেও ধন্যবাদ। জি, আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাইবো যে গতকাল নিশ্চয়ই জানেন এনসিপির একটি সমাবেশ ছিল গোপালগঞ্জে। সেখানে দেখা গেল যে এনসিপির উপর আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেভাবে হামলা চালালো, এটি আসলে কি বার্তা দেয়? আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার আওয়ামী লীগকে এবং সর্বপ্রথম ছাত্রলীগকে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছেন, বা আওয়ামী লীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। ঠিক সেই মুহূর্তে এনসিপির মিটিংয়ে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের হামলা, এই যে নিষিদ্ধর যে ঘোষণা, এই ঘোষণাটিকে আবার নতুন করে আমাদেরকে স্মরণ করে দেয় যে এই নিষিদ্ধ ঘোষণাটি কিন্তু যথার্থ ছিল, সেটির প্রমাণ বহন করে। কারণ আপনারা জানেন যে 5ই আগস্ট 2024-এর পরে একবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী সাহেব সহ তার গাড়ির বহরে এরকম একইভাবে নগ্ন হামলা হয়েছিল। তখনও কিন্তু একজন আপনার এই বিএনপি নেতা এই আওয়ামী লীগের নৃশংস হামলায় নিহত হয়েছেন এবং অনেক লোক আহত হয়েছিল। এবং ঠিক তখনও কিন্তু সেনাবাহিনী চিরুনি অভিযান করেছিলেন এবং অনেকেই গ্রেপ্তার হয়েছে। আপনার গতকালকে বিনা উস্কানিতে যে হামলা হয়েছে এনসিপির উপর, সেটিও কিন্তু আমাদেরকে নতুন করে ওই পুরনো হামলার কথা মনে করে দেয়। গোপালগঞ্জ কিন্তু বাংলাদেশের বাইরের কোনো জায়গা নয়। এবং আপনারা জানেন যে গোপালগঞ্জে একটি হাইওয়ে রয়েছে, যেটা আমাদেরকে ঢাকার সঙ্গে খুলনা, ঢাকার সঙ্গে পিরোজপুরের, ঢাকার সঙ্গে অন্যান্য জেলার সংযোগ। তো সেই রাস্তা ব্যবহার করে আপনার কোনো জেলায় যে কোনো রাজনৈতিক দল, যে কোনো বৈধ রাজনৈতিক দল, তারা যে কোনো গণতান্ত্রিক কর্মসূচিতেই পারে। কিন্তু সেই ক্ষেত্রে এইভাবে প্রাণনাশী হামলা এবং বিনা উস্কানিতে আপনার মঞ্চ ভেঙে দেওয়া, আগুন জ্বালিয়ে দেওয়া, এবং আপনারা দেখেছেন যে গতকালকে কিন্তু একটি পুলিশের গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইভাবে জানমালের সম্পদকে বিনষ্ট করা, এটা নিশ্চয়ই আমাদের কাম্য নয়। আচ্ছা, এই আওয়ামী লীগের হামলা গোপালগঞ্জে যেটি হলো, সেটি কি আমরা সাম্প্রতিক সময় দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দল যারা ফ্যাসিস্ট বিরোধী একসময় ছিল, যারা একসময় আওয়ামী লীগের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করেছে, তাদের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব তৈরি হওয়ার কারণেই কি এই ধরনের হামলা হচ্ছে? এখন দূরত্ব তৈরি হওয়ার কারণে হামলা হয়েছে সেই কথাটা আমি বলতে চাই না। এ কারণে যে আপনার যে যখন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির উপর হামলা হয়েছিল এবং বিএনপির একজন নেতা নিহত হলেন, তখন তো আপনার এরকম কোনো মানে অনৈক্যের কোনো বার্তা আমরা পাইনি, কিন্তু তারপরেও কিন্তু হামলা হয়েছে। এবং আওয়ামী লীগ বারবার একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের দুর্গ, এখানে অন্য রাজনৈতিক দলের কোনো ঠাঁই নেই। কিন্তু গোপালগঞ্জে তো শুধু আওয়ামী লীগের সমর্থকরা বসবাস করেন না, সেখানে বিএনপির সমর্থক রয়েছেন, জামাত ইসলামের সমর্থক রয়েছেন, এনসিপিরও সমর্থক রয়েছেন, বা অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক থাকতে পারেন। এবং আপনার এই যে ব্যারোমিটার, যে কোন দলের কত সমর্থক রয়েছে, সেটা নির্বাচনের মাধ্যমেই প্রমাণিত হবে।
একজন একটা দলের যদি একজন সমর্থকও থাকে তারও রাজনৈতিক মতদর্শ প্রচার করার অধিকার রয়েছে, যতক্ষণ না সেটি আপনার দেশের প্রচলিত আইন কানুনের বাইরে না যায়। সেখানে এভাবে বিনা উস্কানিতে হামলা, আমরা সেটাকে রাজনৈতিক অনৈক্য দেখতে চাই না, এটাকে আমরা গণতন্ত্রের ওপর হামলা হিসেবে দেখতে চাই। জি, আমরা যেটি জানি যে এই অন্তর্বর্তী সরকার 11 মাস ধরে ক্ষমতা নিয়েছে বা 11 মাস ধরে তারা দেশে পরিচালনা করছে। কি এই 11 মাসে কি এই গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায়নি বা এই কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আপনি কি মনে করেন? নিশ্চয়ই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা জানেন যে শুধুমাত্র বাংলাদেশের একটি জেলা গোপালগঞ্জ জেলা, যেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তাদের কার্যক্রম পরিচালনা করার বারবার চেষ্টা করছে। সেখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে বলেই বিশ্বাস করতে চাই, এবং পালন করছে বলেই গতকালকে এনসিপি নেতারা আপনার গোপালগঞ্জ থেকে বের হয়ে খুলনাতে আসতে পেরেছেন। কিন্তু আমি যেটা মনে করি যে আপনার এই যে এটা তো একটা বড় প্রোগ্রাম, এনসিপি তারা সারা দেশব্যাপী পদযাত্রা বা রোড মার্চ বা গণসংযোগ করছে, এবং নিঃসন্দেহে তাদের নিরাপত্তার ঝুঁকি ছিল, এটা প্রশাসন জানতো। তারপরও আমার মনে হয় যে তারা পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। তো গতকালকে গোপালগঞ্জে কারফিউ দেওয়া হয়েছে। আশা করি যে আপনার এই প্রশাসন দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারবে। অনেকে কিন্তু আইনসিপির নেতা সহ অনেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বা গতকালকের ঘটনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দোষারোপ করছেন। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আমিও মানে আপনার যারা ভিকটিম অথবা যারা পর্যবেক্ষক তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে দ্বিমত পোষণ না করে বলতে চাই যে অবশ্যই আপনার কিছু না কিছু গাফিলতি প্রশাসনের ছিল, এবং এনসিপি নেতৃবৃন্দ সরাসরি অভিযোগ করেছেন যে পুলিশের সহায়তায় হামলা হয়েছে। বিষয়টিকে মানে আমলে নিয়ে এই বিষয়টি পুরোপুরি খতিয়ে দেখে আপনার এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। আপনারা জানেন যে আপনার পুলিশ আমরা এখন পর্যন্ত কার্যকরী সংস্কার করতে পারেনি বা বর্তমান সরকার পারেননি, এবং অনেক জায়গাতেই এখনো ফেসিবাদের সেই দোসররা বহাল তবিয়তে রয়েছেন। এখন গোপালগঞ্জের অবস্থা কি সেটা কিন্তু আপনার তদন্ত করলেই বের হয়ে আসবে, এবং আমি আশা করি যে প্রশাসন নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করে যদি আপনার তাদের কোনো গাফিলতি থাকে এই পুলিশ প্রশাসনের বা অন্য কোনো প্রশাসনের, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে সরকার। জি, আরেকটি জিনিস যেটি জানতে চাইব যে আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল জুলাই শহীদ দিবস ছিল। তো জুলাই শহীদ গত 1 বছর পূর্ণ হলো আবু সাইদ সহ ওয়াসিম সহ যারা শহীদ হয়েছিলেন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদম শুরু থেকে। তো তারা যে বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল এই 11 মাসে তার কতটুক প্রতিফলন পেয়েছি আমরা, আপনি কি মনে করেন? বৈষম্যহীন সমাজ তো আসলে এই 11 মাসের সরকার বা 12 মাসের সরকার করতে পারবেন না। তারা কিছু রুটিন ওয়ার্ক করছেন, সংস্কারের জন্য চেষ্টা করছেন। আপনারা জানেন যে সংস্কার কমিশন এর একটা ম্যারাথন মিটিং শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এখানে আলোচনা করছেন, পর্যালোচনা করছেন, কিন্তু এখন পর্যন্ত খুব কম বিষয়ই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তার চেয়েও একটা বড় কথা হচ্ছে যে আপনার এই ঐকমত্য কমিশনে আপনার 30-32টি বা 35টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এদের অনেকেই কিন্তু আপনার এই যে 91 বা 96 বা 2001 বা 2008 নির্বাচনে 100 প্রার্থীও দিতে পারেননি। অর্থাৎ তারা রাজনৈতিকভাবে খুবই দুর্বল সংগঠন। যে 4টি নির্বাচনকে আমরা মোটামুটি নিরপেক্ষ হিসাবে মনে করি বা মানুষ মনে করেন, সেই 4টি নির্বাচনে তাদের ইভেন 50 জন প্রার্থীও ছিলেন না। এখন এই সমস্ত রাজনৈতিক দল নিয়ে আপনার কিন্তু ঐকমত্য কমিশনে ম্যারাথন মিটিং চলছে। তো সংস্কার কার্যক্রম নিঃসন্দেহে অত্যন্ত ধীরগতি। এখন
এই যে আপনার যে বৈষম্যহীন সমাজ, যেটা এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে কাম্য ছিল, সেটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা নির্বাচন এবং একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলেই শুধুমাত্র সেটি সম্ভব। বর্তমান সরকার তারা তাদের রুটিন ওয়ার্ক করছেন এবং আমরা আশা করছি যে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব তার কথা মতো উনি ফেব্রুয়ারি মধ্যেই মানে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন এবং এর মধ্যে যে প্রয়োজনীয় সংস্কার যেগুলো দরকার সেগুলো বাস্তবায়ন হবে। বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ডের ব্যবস্থা করবেন বর্তমান সরকার, যাতে এই কোনো দলের, রাজনৈতিক দলের অনুষ্ঠানে হামলা না হয় এবং নির্বাচনে কালো টাকার প্রভাব রোধ, নির্বাচনে পেশি শক্তির প্রভাব রোধ, যাতে মানুষ নির্ভয় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং কালো টাকার ব্যবহার রোধ, এই বিষয়গুলো বর্তমান সরকার সুদৃষ্টি দিবে, এটাই আমরা প্রত্যাশা করি। ইঞ্জিনিয়ার রেজাউল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এশিয়ান সংবাদ বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আজকের বেশিরভাগ পত্রিকায় যে সংবাদটি শিরোনাম হয়েছে সেটি হলো গতকাল এনসিপির যে পথসভা ছিল গোপালগঞ্জে, তাতে এনসিপির যে নেতাদের উপর আক্রমণ হয়েছে সেই সংবাদটি ফলাও করে এসেছে। এবং এছাড়াও আরেকটি সংবাদ বেশ উল্লেখযোগ্যভাবে এসেছে, সেটি হচ্ছে গতকাল বাংলাদেশ টি-20তে শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে। তৃতীয় টি-20তে বাংলাদেশ 8 উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এ নিয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে কোনো সিরিজ হারালো, সেই সংবাদটিও রয়েছে। এবং এছাড়া যে মিডফোর্ড হাসপাতালে যে একটি ব্যবসায়ী হত্যাকাণ্ড ছিল সেই বিষয়েও বেশ কিছু সংবাদ বিভিন্ন পত্রিকায় এসেছে। দর্শক, এশিয়ার সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।